এই মুভিটি বর্ণনা করব। সম্প্রতি আমি এই মুভিটি বর্ণনা করেছি। যারা এখনও দেখেননি তারা আমার ডিসক্রিপশনে অথবা পিন কমেন্টের লিঙ্ক থেকে বর্ণনাটি দেখে আসতে পারেন। গল্পের শুরুতে আমরা দেখি এক ভয়ঙ্কর শয়তানকে তাড়ানোর চেষ্টা করা হচ্ছিল। এই এক্সরসিজমটি করছিল জিউংসু নামের এক পাদ্রী। এখানে আমরা দেখি একটি কিশোরীর ভেতরে ছিল সেই শয়তান, আর অন্য ঘরে মেয়েটির মা প্রতিনিয়ত প্রার্থনা করে যাচ্ছিল। সৃষ্টিকর্তার জিনিসগুলো যখন তার উপরে ব্যবহার করা হচ্ছিল তখন মেয়েটির ভেতরে থাকা সেই শয়তান কষ্টে চিৎকার করছিল। ধীরে ধীরে পরিবেশ আরো ভয়ঙ্কর হতে থাকে। মেয়েটি রক্তবমি করতে শুরু করে, তবুও অদ্ভুতভাবে সে হেসে যাচ্ছিল। এই সময় পাদ্রী তাকে ধরে একাধারে প্রার্থনা করতে শুরু করে। প্রার্থনা শেষ হওয়ার সাথে সাথে মেয়েটির মুখ দিয়ে বেরিয়ে আসতে থাকে সেই শয়তান। এই সময় সেই মেয়েটির মা এই ঘরের ভেতরে প্রবেশ করে। হঠাৎ মেয়েটি তার বাধা খুলে বসে পড়ে জানালার ধারে। এরপর তার ভেতরে থাকা শয়তান তাকে নিচে ফেলে দেয়। ঠিক তখনই পাদ্রী এসে তাকে ধরে ফেলে। এমন সময় কিছু সময়ের জন্য ওই শয়তান মেয়েটির মায়ের ভেতরে চলে যায়, আর সে পাদ্রীকে বলে, শয়তান সব জায়গায় আছে, ঠিক যেমন সৃষ্টিকর্তা আছে, আর ইংসুর মতো দুর্বল পাদ্রী শয়তানদেরকে হারাতে পারবে না। এরপর শয়তানটি মেয়ের শরীরের ভেতরে গিয়ে পাদ্রীর হাতে কামড় বসিয়ে নিচে পড়ে যায়, যার ফলে মেয়েটির এক মর্মান্তিক মৃত্যু হয়ে যায়। এই রাতে অদ্ভুতভাবে আশেপাশে কিছু কাক উড়ে বেড়াচ্ছিল। এই সকল ঘটনার পরে জুংসু অনেক ডিপ্রেসড হয়ে যায়। এর কিছুদিন পরে আমরা একটি পরিবারকে দেখি যারা নতুন একটি বাড়িতে ওঠার জন্য যাচ্ছিল। এই পরিবারে মোট 5 জন আছে, যাদের নাম হলো লিয়ং, তার স্বামী কাং, এই দুজনের 3 সন্তান, ইয়ংজো, সিও এবং উজং। আর গল্পের শুরুতে আমরা যে পাদ্রীকে দেখেছিলাম সে এই পরিবারই আত্মীয়, যে মূলত কাংয়ের ভাই ছিল। নিউজে এই বিষয়গুলো নিয়ে অনেক অদ্ভুত অদ্ভুত খবর আসছিল যখন থেকে সেই মেয়েটি মারা গিয়েছে। কিছুক্ষণ পরেই পরিবারটি পৌঁছে যায় তাদের নতুন ঘরের কাছে, যেখানে শিফটিং এর কাজ চলছিল। এখানে আমরা লক্ষ্য করি সকলের মধ্যে হিয়ংজো একটু জেদি ছিল, এমনকি সে কারোর সাথে ঠিকমতো কথা বলতো না। হিয়ংজো ফোনে তার বন্ধুদের সাথে কথা বলতে বলতে একটু পাশে চলে যায়, যেখানে পাশের ঘর থেকে কেউ একজন লুকিয়ে লুকিয়ে হিয়ংজোকে দেখছিল। ওদিকে ঘরের ভেতরে মিয়ং ও সিয়ং এর কথার মাধ্যমে আমরা জানতে পারি বর্তমানে এখন এই বাড়ির বাচ্চাদেরকে তাদের প্রিস্ট আঙ্কেলের সাথে কথা বলার অনুমতি নেই, কেননা জুংসু ও কাংয়ের ভেতরে সম্পর্ক ভালো নয়। এরপরে সিয়ন যায় ঘরের বেসমেন্টে কিছু জিনিসপত্র রাখার জন্য, যেগুলো মূলত ধর্মীয় পবিত্র জিনিস ছিল। আর এই জিনিসপত্রগুলো ছিল জুংসু এর, কেননা জুংসু এর আগে এই পরিবারের সাথেই থাকতো। এদিকে রাত হয়ে যায়, কিন্তু হঠাৎ করেই মিয়ং এর ঘুম ভেঙে যায়, কেননা প্রতিবেশীর বাড়ি থেকে অনেক শব্দ আসছিল, আর তাই সে কাংকেও ডেকে তোলে। কাং মনে করে প্রতিবেশীর কাছে গিয়ে তার সাথে এই বিষয়ে কথা বলা দরকার, কিন্তু যেহেতু তাদের এই বাড়িতে প্রথম দিন, তাই মিয়ং তাকে এই রাতে সেখানে যেতে দেয় না। এই অদ্ভুত শব্দের কারণে পুরো পরিবার রাতে ঘুমোতে পারেনি। পরের দিন কাং চলে যায় কাজে। এদিকে হুচং তার আঙ্কেলকে ফোন করে তার অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করে। এটা সে করেছিল লুকিয়ে লুকিয়ে। এই বিষয়গুলো দেখে আমরা বুঝতে পারি এই বাড়ির বাচ্চাগুলো জুংসুর অনেক ফেভারিট। শুধু এই নয়, আমরা এখানে আরও জানতে পারি যে জুংসু তার প্রিস্টের এই চাকরিটি রিজাইন করতে চায়, কিন্তু চার্চ থেকে এখনো অ্যাপ্রুভাল সে পায়নি। জুংসু এখনো সেই মেয়েটির মৃত্যুর জন্য নিজেকেই দায়ী করত। যাই হোক, হুজং যখন তার ওই আঙ্কেলের সাথে কথা বলছিল তখন সে দেখে তার মা তাকে ডাকছে, আর তাই সে দ্রুত ফোন রেখে দেয়। ঘরের ভিতরে গিয়ে দেখে সকলেই কেমন অদ্ভুতভাবে দাঁড়িয়ে আছে, কেননা তারা ঘরের ভেতর পেয়েছিল একটি মৃত বিড়ালের লাশ, যেটা কেউ হয়তো তাদের জানালার কাছে ফাঁসির দড়িতে ঝুলিয়ে রেখেছিল। বিড়ালের এই ভয়ঙ্কর লাশ দেখে হিয়ংজো জ্ঞান হারিয়ে ফেলে, আর তাই তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসা হয়। এখানে চিকিৎসার পরে দেখা যায় তার স্বাভাবিক জ্বর এসেছে। কিছুক্ষণ পরে পুরো পরিবার বাড়িতে ফিরে আসে। আসার পরে তারা দেখে হুজং এর সবচেয়ে প্রিয় চেয়ারটি প্রতিবেশী গাড়ির চাপা দিয়ে ভেঙে ফেলেছে। এটা দেখে কাং অনেক রেগে যায়। এই জন্য সে সকলকে বাড়ির ভেতরে পাঠিয়ে সে চলে যায় সেই প্রতিবেশীর বাড়ির দিকে। কিন্তু সেই প্রতিবেশীর বাড়িটি ছিল অনেক ভয়ানক। ঘরের উঠোনে অনেকগুলো মৃত পশু পাখির ছিন্ন ভিন্ন দেহাবশেষ পড়েছিল। চতুর্দিকে মৃত প্রাণী ঝুলিয়ে ঝুলিয়ে রাখা ছিল। বিভিন্ন জায়গায় দেখে মনে হচ্ছিল যেন শয়তান আত্মা হয়তো আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। এগুলো দেখে কাং কিছুটা ভয় পেতে থাকে।
অদ্ভুত ব্যাপার হলো ঘরের দরজা খোলাই ছিল, আর তাই কাং ঘরের ভেতরে ঢুকে যায়, যেখানে ঢোকা মাত্রই তার হাত পা রীতিমতো ঠান্ডা হয়ে আসে, কেননা প্রতিবেশীর পুরো ঘর রক্তে ভেজা ছিল। বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের পশু পাখির লাশ, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ঝুলিয়ে রাখা ছিল। এই সকল অস্বাভাবিক বিষয়গুলো দেখে কাং বুঝে যায় তার প্রতিবেশী চিতাঙের পুজো করছে। এই সকল কিছু দেখে তার হোশ উড়ে যায়। এমন সময় তার পেছনে চলে আসে সেই প্রতিবেশী, যার মুখে কোনো আবেগ ছিল না। কাং অনেক কিছু জিজ্ঞাসা করলেও সেই প্রতিবেশী তার কোনো কথারই উত্তর দিচ্ছিল না। এমনটা দেখে কাং ভয় পেয়ে দ্রুত সে সেখান থেকে বেরিয়ে আসে। এদিকে রাত হয়, আর প্রথম রাতের মতো আজকেও তার ওই প্রতিবেশীর বাড়ি থেকে ভয়ানক অদ্ভুত শব্দ আসতে থাকে, আর তাই পুরো পরিবার জেগে ওঠে। কেউই ঘুমোতে পারছিল না। অবস্থা যেহেতু সহ্য করার মতো ছিল না, তাই কাং পুলিশ ডেকে নেয়। পুলিশ এসে সেই প্রতিবেশীর সাথে কথা বলার জন্য যায়। প্রতিবেশী বেরিয়ে পুলিশকে বলে সে কাপড় তৈরি করার কাজ করছিল, আর তাই মেশিনের অনেক জোরে শব্দ হচ্ছিল। পুলিশ সেই প্রতিবেশীকে এই শব্দের কাজগুলো দিনে করতে বলে। এমন মিথ্যে কথা শুনে কাং পুলিশদেরকে ওই প্রতিবেশীর বাড়িতে যা যা দেখেছিল তার সব কিছু বলে দেয়। এজন্য পুলিশ কাংকে নিয়ে ওই প্রতিবেশীর বাড়ির ভেতরে যায় সবকিছু অনুসন্ধান করার জন্য। কিন্তু সেই প্রতিবেশীর বাড়ির ভেতরটা পুরো পরিষ্কার ছিল। এটা দেখে কাং যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না, আর তাই উপায় না পেয়ে প্রত্যেকেই তাদের বাড়িতে ফিরে যেতে হয়। কিন্তু আমরা দেখি সেই বাড়ির ছাদে অনেকগুলো কাক বসে আছে। এরপর আমরা জুংসুকে দেখি, যে রাতে একা বসে কিছু একটা পড়ছিল। হঠাৎ তার জানালা একাই খুলে যায়। এমন সময় সেই মৃত মেয়েটিকে দেখে, যে তার ঘরের ছাদে ঝুলেছিল। শয়তানটি জুংসুকে দায়ী করে মেয়েটির মৃত্যুর জন্য, কিন্তু জুংসু ওই শয়তানের সাথে মোটেও প্রতিদ্বন্দ্বিতা করে না, কেননা সে নিজেও নিজেকে ব্লেম করত। হঠাৎ সে শয়তানটি তার উপরে এসে পড়ে। তখনই জুংসু জেগে ওঠে, অর্থাৎ এটা তার শুধুমাত্র স্বপ্ন ছিল। অন্যদিকে হুংজু ঘুমিয়েছিল। হঠাৎ তার চাদরটি কিছু একটা টেনে নেয়, যার ফলে তার ঘুম ভেঙে যায়। কিন্তু তার ঘরে কেউ ছিল না। হঠাৎ হিংজুর বাবা তার চুল ধরে তাকে নিচে টেনে ফেলে দেয়। এখানে কাংকে দেখে মনে হচ্ছিল সে কুনজরে তার মেয়ের দিকে তাকিয়ে আছে। বাবাকে এমন ভয়ঙ্কর অবস্থায় দেখে হিংজুর শরীর যেন পাথর হয়ে যায়। এমন সময় কাং বলে মেয়েটি অনেক বড় হয়ে গেছে। তারপর সে সেখান থেকে চলে যায়। পরের দিন হুংজু খাবারের টেবিলে বসেছিল, কিন্তু সে যেন বিগত রাতের কথা এখনো ভুলতে পারছে না। এদিকে মিয়ং অদ্ভুতভাবে সবজি কেটে যাচ্ছিল, এমনকি সে তার বাচ্চাদের সাথে কথাও বলছিল না। বাচ্চাগুলো ধারণা করছিল কোনো না কোনো কারণ তো অবশ্যই আছে। তখনই সেখানে আসে কাং। তাকে দেখে ইয়ংজো অস্বস্তিতে পড়ে যায়। এখানে কাং এমনভাবে বিহেভ করে যেন মনে হচ্ছিল গত রাতে সে কিছু করেইনি। কিছুটা অস্বস্তি বোধ করে হিয়ংজো সেখান থেকে চলে যায়। তখন মিয়ং খাবার নিয়ে টেবিলে আসে। কিছুক্ষণ পরেই সে পাগলের মতো একাধারে খেতে থাকে, কিন্তু খাবার মোটেও স্বাদ হয়নি। হুজং খাবারটি খেতেও পারছিল না, কিন্তু মিয়ং রাক্ষসের মতো একের পর এক খাবার খেয়ে যাচ্ছিল। এমনকি তার স্বামীর কথাতেও সে থামে না। হঠাৎ করে সে প্রচন্ড রেগে ওঠে, আর মায়ের এমন ভয়ঙ্কর রূপ দেখে বাচ্চা হুজং কান্না করতে শুরু করে। ঘরের ভেতরে যে অস্বাভাবিক কিছু ঘটছে বা অস্বাভাবিক কোনো শক্তি ঢুকে গেছে তাই স্পষ্ট বোঝা যাচ্ছে। এমন ভয়ানক পরিস্থিতি দেখে সকলেই ভয় পেয়ে যায়। কিছুক্ষণ পরে মিয়ং ঘর থেকে চলে যায়। ওদিকে জুংসু, যে একজন ফাদারের কাছ থেকে জানতে পারে যে মেয়েটি মারা গিয়েছিল তার মা জুংসুকে ক্ষমা করে দিয়েছে, আর তাই জুংসুকেও তার অতীত ভুলে যেতে হবে। কিন্তু জুংসু এখনও নিজেকে ক্ষমা করতে পারছিল না। এরপর রাত হয়। কাং কাজ শেষ করে বাড়ি ফিরে আসে, যেখানে মিয়ং টিভি দেখছিল। এখন কিন্তু তাকে একদম নর্মাল মনে হচ্ছে। মিয়ং এর কাছে গিয়ে কাং আজকের সকালের বিষয়ে কথা বলতে শুরু করে, কিন্তু মিয়ং বলে আজকে সকালে তো সে তার বন্ধুর সাথে দেখা করতে গিয়েছিল। এখন অদ্ভুত বিষয় হলো আজকে সকালে যা ঘটেছে তার কোনো কিছুই মিয়ং এর মনে নেই। এমনটা দেখে কাং অনেকটা কনফিউজ হয়ে যায়, কিন্তু সে তার সাথে তর্ক করে না। এরপর সকলে ঘুমোতে চলে যায়, কিন্তু সিয়ং গোসল করছিল। তখনই সে অনুভব করে বাথরুমে কেউ একজন এসেছে, আর তাই সে কাজটি মুছে। তখনই দেখে যে তার বোন তার সামনে দাঁড়িয়ে আছে। কিন্তু এখানে হুংজো তার পরিবার সম্পর্কে খুবই আজে বাজে কথা বলছিল। এরপরে অদ্ভুত হাসি হেসে
প্রতিনিয়ত কাচের সাথে মাথা ধাক্কাচ্ছিল। এরপর কিছু না বলে সেখান থেকে চলে যায়। এ সকল কিছু দেখে সিয়ং তো অবাক হয়ে গেছে, আর তাই সে গোসল শেষে হিয়ংজোর কাছে যায়। কিন্তু হিয়ংজো বলে সে তো বাথরুমে যায়নি, সে তো এই ঘর থেকে বেরই হয়নি। তাহলে বাথরুমে কে ছিল? যেহেতু কেউ জেগে নেই, তাই হিয়ংজো তার বোনকে ঘরের ভেতরে ডেকে নিয়ে এসে বলে কাং বিগত রাতে তার সাথে কি করেছিল। কিন্তু সিয়ং তার কথা কোনোভাবেই বিশ্বাস করে না, কেননা কাং তাদের অনেক ভালো বাবা ছিল। তখনই আচমকা কাং তাদের রুমে চলে আসে। সে এসে তার মেয়েদের সাথে অদ্ভুতভাবে কথা বলতে থাকে, আর তার হাতে নেয় একটি পেপার কাটার। এরপর সে তার মেয়েদেরকে মারার জন্য এগিয়ে আসে। ঠিক তখনই সিয়ং তার বাবাকে ধাক্কা দিয়ে হিয়ংজোকে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। কিন্তু ঘর থেকে বেরোনোর সাথে সাথেই কাং তাদের সামনেই দাঁড়িয়েছিল, আর চোখের পলকে সিয়ংকে তুলে দূরে ছুঁড়ে ফেলে, আর সাথে সাথে সিয়ং জ্ঞান হারিয়ে ফেলে। ওদিকে হিয়ংজো কোনো না কোনোভাবে তার বাবার হাত থেকে পালিয়ে তার বোনের কাছে আসে। সে তার বোনকে উঠানোর জন্য অনেক চেষ্টা করছিল, কিন্তু সিয়ংয়ের জ্ঞান ফিরছিল না কোনোভাবেই। এদিকে কাং তাদের দিকেই আসছিল, তাই হুংজো দ্রুত সেখান থেকে পালিয়ে রান্নাঘরে এসে লুকায়। কাংও তার পিছু পিছু আসে। এরপর সে বের করে একটি হাতুড়ি। ওদিকে অবশেষে সিয়ং জেগে ওঠে, আর জ্ঞান ফিরে সে তার বোনকে বাঁচানোর জন্য আসতে শুরু করে। এদিকে হিংজু তার বাবার হাত থেকে বাঁচার জন্য বিভিন্ন কোণায় লুকিয়েছিল। এমন সময় রান্নাঘরের বাহির থেকে আসে সিয়ংয়ের ডাক, যে হিংজোকে খুঁজে বেড়াচ্ছিল। আর তাই কাং সিয়ংকে মারার জন্য এগোতে থাকে। এমনকি সে সিয়ংকে পেয়েও যায়, আর সে ধীরে ধীরে হাতুড়ি দিয়ে তাকে মারতেই যাবে। ঠিক তখনই হুংজো পেছনে এসে জোরে চিৎকার করে, যার ফলে কাং কুড়ে উঠে তার উপরে হামলা করে। কিন্তু তখনই সিঁড়ির নিচে থেকে আসে কাংয়ের কণ্ঠ। এতে দুই বোনই অবাক হয়ে যায়। শয়তান কাং এখন চুপচাপ সেখান থেকে চলে যায়। এদিকে সিঁড়ি দিয়ে উপরে আসে আসল কাং, যে একেবারে স্বাভাবিক ছিল। অর্থাৎ এই ঘরে যে শয়তানটি আছে, যে বিভিন্ন মানুষের রূপ ধারণ করতে পারে, সেই শয়তানটি এখন এই বাড়ির মানুষের রূপ ধারণ করে তাদেরকে বিভিন্নভাবে বিরক্ত করছিল। কিন্তু এখন সিয়ং ও হুঞ্জো তার আসল বাবাকে দেখেও ভয় পাচ্ছিল। এখানে কাং মনে করে হয়তো দুই বোন নিজেদের মধ্যেই ঝগড়া করছিল। এদিকে এত শব্দর কারণে হুজংয়েরও ঘুম ভেঙে যায়, আর সে তার বোনদের কাছে আসে। এরপরে কাংয়ের পেছনে আসে মিয়ং, যে তুলে নেয় সেই হাতুড়িটি। অর্থাৎ এটি হলো সেই শয়তান, যে তাদের আসল মা নয়। হঠাৎ করে সে হামলা করে তার স্বামীর ওপরে। এটা দেখেই তার চোখ তো কপালে উঠে যায়। কাং প্রতিনিয়ত মিয়ংকে থামতে বলে, কিন্তু মিয়ং হামলা করে হিংজোর ওপরে। তখনই হিয়ংজোকে বাঁচিয়ে নেয় কাং, কিন্তু তাকে বাঁচাতে গিয়ে সেই হাতুড়িটি কাংয়ের হাতে লাগে। এরপরে মিয়ং সেখান থেকে যেতে শুরু করে। ঠিক তখনই তার পায়ের ভেতরে কাজ ঢুকে যায়, কিন্তু মিয়ংয়ের পায়ের ভেতর থেকে কোনো রক্ত বের হয় না। এরপর সে ঢুকে যায় ঘরের ভেতরে। তখনই নিচে থেকে উপরে আসে আসল মিয়ং, যে তার পরিবারের এমন অবস্থা দেখে অনেক চিন্তায় পড়ে যায়। আসল মিয়ংকে দেখে তারা সবাই বুঝে যায় সেইটি ছিল শয়তান, আর তাই কাং সেই ঘরের ভেতরে দেখতে যায়। কিন্তু ঘরের ভেতরে কেউ ছিল না। এতে সকলে বুঝে যায় তাদের সামনে অনেক বড় বিপদ। এরপরে আমরা জংসুকে দেখি, যে চার্চের ভেতরে ফাদারদেরকে শয়তান সম্পর্কে বিভিন্ন কথা বলছিল। লেকচার শেষ হওয়ার পরে তার কাছে সিয়ং এর ফোন আসে, কিন্তু কাং সিয়ং এর কাছ থেকে ফোন নিয়ে জুংসুর সাথে সে নিজে কথা বলে। কাং জুংসুর কাছে সাহায্য চায়। জুংসু কথা শোনার আগে তাকে নিষেধ করে দেয়, কেননা আজকে রাতে জুংসু কোরিয়া ছেড়ে ফিলিপিনের উদ্দেশ্যে চলে যাচ্ছিল। এই কথা যখন কাং জানতে পারে, তখন সে তাকে কিছুই বলে না, আর ফোনটি রেখে দেয়। কাংকে এমনটা করতে দেখে মিয়ং তার উপরে রেগে যায়, কেননা পুরো পরিবার ভয়ঙ্কর এক বিপদের সামনে পড়ে আছে, আর এতে কাং কিছুই করছে না। তাদের দুজনের মধ্যে বেশ লড়াই শুরু হয়ে যায়। এখানে বাচ্চাগুলো মায়ের পক্ষ নেয়। এরই মধ্যে সিয়ং লুকিয়ে জুংসুর কাছে একটি মেসেজ পাঠিয়ে দেয়, যেখানে সে বলেছিল গত রাতে আমাদের বাড়িতে একজন নয়, দুইজন বাবা মা ছিল। মেসেজটি দেখে জুংসু বুঝে যায় আসলে তাদের সাথে কি ঘটছে, আর তাই সে তার ট্রিপ ক্যান্সেল করে দেয়। এদিকে যখন রাত হয়, তখন হিংজিও তার জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছিল, কেননা সে তার মায়ের সাথে যাবে। সেই ভয়ঙ্কর বাড়িতে মোটেও থাকবে না। তখনই বাড়িতে এসে পৌঁছায় জুংসু, যে তাদেরকে সাহায্য করার জন্য এখানে এসেছে। এরপরে সকলে এক এক করে জুংসুকে সকল ঘটনা খুলে বলে। এরপরে জুংসু সকলকে আজকে লিভিং রুমে ঘুমোতে বলে। এরপর সে ঘর থেকে বেরিয়ে আশেপাশের পরিবেশ পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করতে থাকে।
ঘুরতে ঘুরতেই সে ওই প্রতিবেশীর বাড়ি থেকে অস্বাভাবিক কিছুর উপস্থিতি পায়। এতে সে বুঝে যায় তাদের পরিবারের ভেতরে যে শয়তানটি এসেছিল সেটি প্রতিবেশীর বাড়ি থেকে গিয়েছিল। আর তাই সে প্রতিবেশীর বাড়ির ভেতরে যায় অনুসন্ধান করার জন্য। আর ঘরের ভেতরে জুংসু ঠিক সেই রকমই দেখে যেমনটা কাং দেখেছিল, যেখানে পশু পাখিগুলো অনেক আগেই মারা গিয়েছিল। আর ঘরটিকে মনে হচ্ছিল অনেক দিন ধরে পরিত্যক্ত। কিছুক্ষণ খোঁজার পরে সে দেখে ঘরের ভেতরে পড়ে আছে সেই প্রতিবেশীর লাশ। ঘটনা শুধু এতটুকুই নয়, এই প্রতিবেশী বেশ কয়েক মাস আগেই মারা গিয়েছিল। তারই পাশে জুংসু একটি ছবি খুঁজে পায়। ছবিটি দেখা মাত্রই তার চোখ কপালে উঠে যায়, কেননা ওই ছবির ভেতরে ছিল গল্পের প্রথমে দেখা সেই মেয়েটি ও তার মা। সেই মেয়েটির বাবাই হলো এই প্রতিবেশী, আর সে তার স্ত্রী থেকে আলাদা থাকতো। ঠিক এমন সময় জুংসু একটি ভীষণ দেখতে পায়, যেখানে সে জানতে পারে গল্পের প্রথমে যে শয়তানকে দেখেছিলাম সে ওই মেয়েটিকে মারার পরে তার মায়ের রূপ ধারণ করে। এরপর মায়ের রূপ ধরা সেই শয়তানটি এসে এই প্রতিবেশীকেও মেরে ফেলেছে, অর্থাৎ সেই প্রতিবেশী জীবিত ছিলই না। আর সেই শয়তানটি প্রতিবেশীর চেহারা নিয়েই ঘুরে বেড়াচ্ছিল, যেন সে নতুন জীবন খুঁজে পায়। জুংসু বুঝে যায় সেই শয়তানটি এখন নতুন আরেকটি শরীরের খোঁজে এখানে এসেছে, আর সে এখন কাংয়ের পরিবারের কোনো এক শরীরকে বশ করার চেষ্টা করছে। এদিকে এই বাড়িতে সকলেই ঘুমিয়েছিল। হুজং একাই যায় বাথরুমে। তখনই সে শয়তান হুজুংয়ের রূপ নিয়ে লিভিং রুমে চলে আসে, আর তার হাতে ছিল ধারালো এক ছুরি। সে ধীরে ধীরে এখানে এসে ছুরিটি নিয়ে এই ঘুমন্ত মানুষগুলোর সাথে খেলতে থাকে। কিছুক্ষণ পরে সে সেখান থেকে চলে যায়, কিন্তু জুংসু ইতিমধ্যেই সেই শয়তানের উপস্থিতি বুঝতে পেরেছে, আর সে এই সবকিছু সিসিটিভি ক্যামেরাতেও রেকর্ড করে নিয়েছিল। এরপর আমরা ফিলিপিনের একটি দৃশ্য দেখি, যেখানে আমরা বালজার নামক একটি ফাদারকে দেখতে পাই, যে জুংসুকে চিনত। আজকে জুংসু বালজারকে ফোন করে তাদের পরিবারে ঘটা সকল ঘটনা বলে। জুংসু সিসিটিভি ক্যামেরায় যে ভিডিও রেকর্ড করেছিল সেটিও তাকে পাঠিয়ে দেয়। এরপরে বালজার বাকি সকল প্রিস্টদের সাথে বসে সেই ভিডিওটি দেখছিল। ভিডিওটি পর্যবেক্ষণ করে সকলে এটাই বলে যে এই শয়তানটি নিজেই শয়তান, কেননা শয়তান নিজের চেহারা বদলাতে পারত, যেমনটা তারা ওই ভিডিওতে দেখেছে। এরপরে বালজার সিদ্ধান্ত নেয় সে নিজেই কোরিয়া যাবে। ভিডিওটি জুংসু পরিবারকেও দেখায় আর বলে ঘরের ভেতরে এক্সোরসিজম করতে হবে। কিন্তু এই এক্সোরসিজম করার জন্য ফাদার বালজার ফিলিপিন থেকে এখানে আসছে, কেননা জুংসুর ভিতরে এখন সেই সাহসটুকু নেই যে সে এক্সোরসিজম করবে। এরপরে জুংসু কাংকে বাড়ির বাইরে নিয়ে আসে। এখানে জুংসু তাকে বলে যে তারা সিয়ং এর ওপরে এক্সোরসিজম করতে যাচ্ছে। আসলে আজকে সকালে জিয়ং সকলের পানির ভেতরে পবিত্র পানি মিশিয়ে দিয়েছিল, আর সেই পানিটি শুধুমাত্র সিয়ং পান করেনি, অর্থাৎ সেই শয়তানটি সিয়ং এর শরীর নির্বাচন করেছে, যে ধীরে ধীরে ওই শয়তানের নিয়ন্ত্রণে চলে যাবে। জুংসু কাংকে বলে যে সিয়ংকে কোনোভাবেই বাড়ি থেকে বাইরে বেরোতে দেবে না, সব সময় তার উপরে নজর রাখতে হবে, কেননা জুংসু এখন যাচ্ছে এয়ারপোর্টে বালজারকে নিয়ে আসার জন্য। এদিকে রাতে বালজার সেই এয়ারপোর্টে এসে পৌঁছায়। এখানে বালজারের সাথে কথা বলে জুংসু জানতে পারে যে বালজার তো তাকে এয়ারপোর্টে আসতেই বলেনি, তাহলে তাকে ডেকেছিল কে? সেই শয়তানটি পরিকল্পনা করে জুংসুকে বাড়ি থেকে অনেক দূরে পাঠিয়ে দিয়েছে। এটা শোনা মাত্রই তারা দুজনে যত দ্রুত সম্ভব সে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। আর মরার উপরে ঘা হলো যে তাদের ফোনে কোনো সিগন্যালই তারা পাচ্ছিল না। ওদিকে হিয়ংজো যায় বেসমেন্টে জিজাস ক্রাইস্টের কিছু জিনিসপত্র নেওয়ার জন্য। সে কিন্তু একা এসেছিল। এমন সময় সে পাশে থেকে কিছু একটা শব্দ শুনতে পায়। হঠাৎ করে বেসমেন্টের ভেতরে থাকা চিমনির দরজা একাই খুলে যায়। এরই মধ্যে আলো চলে যায়। অন্ধকারের মধ্যে ভয় পেয়ে সে দ্রুত মোবাইলের টর্চ চালায়। এমন সময় সে সিয়ং এর কণ্ঠ শোনে, কিন্তু সেদিকে সে কাউকেই দেখতে পাচ্ছিল না। হঠাৎ একটি শয়তান শক্তি তাকে দ্রুত সেই চিমনির ভেতরে নিয়ে আগুন জ্বালিয়ে দেয়, আর মেয়েটি সেখানেই মারা যায়। ওদিকে গাড়ি দিয়ে আসার সময় পাদ্রীদের উপরে হামলা করে অনেকগুলো অস্বাভাবিক কাক। এতে গাড়িটির ভয়ঙ্করভাবে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এদিকে আমরা কাংকে দেখি, যে দেখে সিয়ং ঘরের বাইরে যাচ্ছিল, কিন্তু কাং তো এমনটা হতে দিতে পারে না। সে সিয়ংকে থামানোর চেষ্টা করে, কিন্তু সিয়ং যখন তার কথা শুনছিল না তখন সে তাকে আঘাত করে অজ্ঞান করে ফেলে। অন্যদিকে অ্যাক্সিডেন্টের জায়গায় জুংসু সবার আগে জ্ঞান ফিরে পায়। কপাল জোরে সে বেঁচে গেছে, আর সে তার নিজের আঘাতের কথা চিন্তা না করেই প্রাণপণে দৌড়াতে থাকে বাড়ির উদ্দেশ্যে সকলকে বাঁচানোর জন্য।
এদিকে বাড়িতে কাং সিয়ংকে বেঁধে ফেলে। মিয়ং কাংকে এমনটা করতে দেখে তাকে বারবার জিজ্ঞাসা করে যে তুমি এমনটা কেন করছো। তখন কাং তাকে বোঝায় যে আমাদের মেয়ে সিয়ং এর ভেতরে আছে সেই শয়তানটি, তুমি যাকে দেখছো সে সিয়ং নয়, সিয়ং এখন এখানে নেই। কাং তাকে বুঝিয়ে ঘর থেকে বাইরে বের করে দেয়। লিভিং রুমে এসে মিয়ং ও জুয়ং হোংজু এর অপেক্ষা করছিল। কিছুক্ষণ পরে মিয়ং এর মনে পড়ে যে ইয়ংজু তো বেসমেন্টে গিয়েছিল, তাহলে এখনো সে আসছে না কেন। কিন্তু বেসমেন্টে চেক করার আগেই ঘরে এসে পৌঁছায় জুংসু, যে মারাত্মকভাবে আহত ছিল। এরপর সে সিয়ং এর ঘরে আসে আর কাংকে বলে যে এক্সোরসিজম করা সম্ভব হবে না, কেননা বালজার গাড়ির অ্যাক্সিডেন্টে মারা গেছে। এখানে কাং জুংসুকে মোটিভেট করে যেন সে এই এক্সোরসিজম করে, কেননা এক্সোরসিজম যদি না করা হয় তাহলে তার পুরো পরিবার মারা যাবে। অনেকবার রিকোয়েস্ট করার পরে জুংসু রাজি হয়ে যায়, কেননা সেও তার এই পরিবারকে বাঁচাতে চায় যেভাবে হোক, যে কোনো মূল্যেই হোক। এরপর এক্সোরসিজমের প্রস্তুতি নেওয়া হয়। এদিকে সিয়ং এর জ্ঞান ফিরে আসে আর সে বারবার বলছিল আমার ভেতরে কিছুই ভর করেনি, আমি পজেসড নই। কিন্তু সিয়ং এর কথা কেউ শোনে না আর শয়তানকে শরীর থেকে বের করার জন্য জুংসু সিয়ংকে আঘাত করতে থাকে। সিয়ং মারাত্মকভাবে আহত হতে থাকে। এরপর আমরা সে অ্যাক্সিডেন্টের জায়গাতে দেখি যেখানে বালজারকে গাড়ি থেকে বের করা হয়। কিন্তু ঘটনা এখানে শেষ নয়, কেননা রেস্কিউ টিম একটু দূরে একটি লাশ খুঁজে পায়, যেটা ছিল জুংসুর লাশ। আর ঘরের ভেতরে যে আছে সেই হলো আসল শয়তান, যে সিয়ংকে বারবার আঘাত করেই যাচ্ছিল যেন সেই শরীরটি দুর্বল হয়ে যায়। আর শয়তান খুব সহজেই যেন সেই শরীরটি বশ করতে পারে। নিজের চোখের সামনে মেয়েকে এমন নির্যাতন করতে দেখে মিয়ং কোনোভাবে সহ্য করতে পারছিল না, আর তাই সে দৌড়ে এসে জুংসুর এক্সোরসিজম বন্ধ করে দেয়। মিয়ং তার মেয়ের বাধাগুলো খুলে ফেলছিল, কিন্তু কাং তার স্ত্রীর উপর রেগে তাকে ধাক্কা দিয়ে সরে ফেলে, কেননা কাং মনে করছিল যে হয়তো তার স্ত্রী শয়তান। তাই সে পাগলের মতো তার নিজের স্ত্রীর উপরে হামলা করে। এই সকল কিছু দেখে সে শয়তান জুংসু হাসছিল। লড়াইয়ের একটা পর্যায়ে মিয়ং তার স্বামীর মাথায় কাঁচ দিয়ে সজোরে আঘাত করে। এদিকে কাংও তার স্ত্রীর মাথা দেয়ালে থাকা ছবির সাথে সজোরে আঘাত করে। এতে মিয়ং জ্ঞান হারিয়ে ফেলে। হঠাৎ করে কাংয়ের মাথায় ব্যথা শুরু হতে থাকে। দেখতে দেখতেই পুরো ঘরের পরিবেশ হয়ে ওঠে ভয়ঙ্কর, যেখানে এক্সোরসিজমের নামে ঘরে পবিত্র জিনিসের বদলে রাখা হয়েছে শয়তানি সব জিনিসপত্র। এমন সময় কাং দেখে জুংসু এক ভয়ঙ্করভাবে হাসছে। কাং বুঝে যায় যে শয়তান তাকে পাগল বানিয়েছে। এমনটা দেখেই কাং সে শয়তানের উপরে হামলা করে, কিন্তু জুংসু এক ঝটকায় তাকে দূরে ছুঁড়ে ফেলে। সে নিচে পড়ে তার ছোট ছেলেকে ঘর থেকে পালিয়ে যেতে বলে, আর তাই হুজুংও সেখান থেকে পালিয়ে যায়। এরপরে শয়তানটি তুলে নেয় একটি হাড়, যেটি দিয়ে সে কাংকে মেরে ফেলতেই যাচ্ছিল। তখনই সেখানে এসে পৌঁছায় আসল জুংসু, অর্থাৎ সে এখনো বেঁচে আছে। আর সে এসেই এক্সোরসিজম শুরু করে, তার প্রার্থনার শক্তি দিয়ে শয়তানকে অদৃশ্য করে ফেলে। জুংসু কাংয়ের কাছে আসে, তখনই তাদের মনে পড়ে হুজংয়ের কথা, যে কিছুক্ষণ আগেই তাদের ঘর থেকে পালিয়েছে। তারা দুজনেই পুরো বাড়িটি তন্ন তন্ন করে খোঁজে। অবশেষে বেসমেন্টে তারা হুজংকে খুঁজে পায়, যে এক কোনায় বসে কান্না করছিল, কেননা সে সেখানে দেখেছিল হুংজিওর পোড়া লাশ। কাং ও জুংসু সেই চিমনির ভেতরে দেখে, যেখানে পড়েছিল ঝলসানো এক লাশ, যেটা দেখেই তাদের পায়ের নিচের মাটি যেন সরে যায়। এমন সময় নিচে বেসমেন্টে আসে সিয়ন, যেখানে সিয়ং তার বাবার উপরে অনেক রেগেছিল, কেননা তার নিজের বাবাই তাকে বেঁধে রেখেছিল শয়তান মনে করে, কিন্তু সে তো পজেস ছিলই না। কাং তার মেয়ের কাছে ক্ষমা চায়, কিন্তু জুংসু পাশে থাকা পবিত্র আয়নাটি সিয়ং এর উপরে ধরে। এতে তার চামড়া জ্বলতে শুরু করে, অর্থাৎ ফাইনালি সেই শয়তান সিয়ংকে বশে এনে ফেলেছে, অর্থাৎ সেই শয়তানটি এখন সিয়ং এর ভেতরে। এই জন্য জুংসুও দ্রুত এক্সোরসিজম শুরু করে, আর কিছু সময়ের মধ্যেই সিয়ং এর চেহারা হয়ে যায় সিয়ং পরিণত হয় এক ভয়ঙ্কর শয়তানে। সে জুংসুর প্রার্থনার ঠিক উল্টো প্রার্থনা শুরু করে, আর এক চিৎকার করে সেই পবিত্র আয়নাটি আগুন জ্বালিয়ে দেয়। এরপর সে জুংসুকে ফেলে দিয়ে তার ওপরে উঠে গলা টিপে তাকে মেরে ফেলার চেষ্টা করতে থাকে। এদিকে কাং এসে সিয়ং এর ওপরে সেই পবিত্র পানি ফেলে দেয়, যার ফলে সিয়ং জ্বলতে থাকে। সুযোগ বুঝে জুংসু সিয়ংকে ধরে পুনরায় এক্সোরসিজম শুরু করে, কিন্তু শয়তানটি জুংসুকে তুলে দূরে ছুঁড়ে ফেলে দেয়। এরপর সে ধরে কাংকে, যাকে মারাত্মকভাবে আহত করার পরে তার গলা টিপে ধরে।
এমন ভয়ঙ্কর শয়তানের রূপ দেখে জুংসু বুঝে যায় এই শয়তানকে এভাবে দমানো সম্ভব নয়। সে ধারণা করে এই শয়তানকে আটকাতে হলে একটি ফাঁদ তৈরি করতে হবে। এরপর সে দাঁড়িয়ে প্রার্থনা করতে শুরু করে, কিন্তু এইবারের প্রার্থনা একটু অন্যরকম ছিল। এটা ছিল একটি স্পেল, যার ফলে শয়তানটি সিয়ংয়ের ভেতর থেকে বেরিয়ে সোজা চলে যায় জুংসুর শরীরের ভেতরে। এখন জুংসুকে পুরোপুরি ভর করে নিয়েছে সেই শয়তান, কিন্তু জুংসু ভেতর থেকে তার শরীরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিল। তার পরিবারকে বাঁচাতে সে তার নিজেকে বিসর্জন দিয়েছে। শয়তানটি অনবরত চেষ্টা করছিল জুংসুর শরীরকে কবজা করার জন্য, কিন্তু জুংসু এমনটা করতে না দিয়ে খুব কষ্টে একটি ধর্মীয় ক্রস ভেঙে ধারালো করে ফেলে। আর সে চেষ্টা করে কাংকে ডেকে তাকে ওঠানোর জন্য। যখন কাংয়ের জ্ঞান ফিরে তখন জুংসু তাকে বলে সেজন এসে জুংসুকে মেরে ফেলে। এটাই একমাত্র রাস্তা এই শয়তানকে থামানোর জন্য। কিন্তু কাং তার নিজের ভাইকে মোটেও মারতে চাচ্ছিল না। ধীরে ধীরে জুংসু তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আর সে পরিণত হয় শয়তানে। এরপর সে কাংকে মেরে ফেলার জন্য তার দিকে এগিয়ে আসতে থাকে। কাং ও শয়তানের ভেতরে লড়াই শুরু হয়ে যায়। লড়াইয়ের একটা পর্যায়ে জুংসুর জ্ঞানও কিছুটা ফিরে এসেছিল, তাই সে নিজেও কাংকে সাহায্য করে সেই সূচালো অংশটি তার শরীরের ভেতরে আঘাত করার জন্য। জুংসুর হৃৎপিণ্ড সেই জিজাস ক্রাইস্টের সূচালো লাঠি দিয়ে মারাত্মকভাবে আঘাত আনে। এর ফলে শয়তান জুংসুর শরীর থেকে বের হয়ে সোজা চলে যায় সেই ক্রসটির ভেতরে, অর্থাৎ শয়তানটি নরকে চলে গেছে। অবশেষে কাং স্বস্তির নিঃশ্বাস ফেলে আর সে তার ভাইকে মিনতি করে সে যেন মারা না যায়, কিন্তু জুংসু কিছুক্ষণের মধ্যেই মারা যায়। মারা যাওয়ার আগে সেই পরিবারকে বাঁচিয়ে গেছে। এরপরে কাং তার ছেলেকে নিয়ে ওপরে আসে, যেখানে সে সিয়ং ও মিয়ংকে দেখে। তারা প্রত্যেকেই কান্না করতে থাকে। এর মধ্যে তারা এটাও জানতে পারে যে তাদের বড় মেয়ে আর নেই। গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর এমন আরও গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে যাবেন।